নমস্কার দর্শক বন্ধুরা, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছি আমি দীপান্বিতা। আজকে ভালো থাকুন আমাদের এই প্রোগ্রামে আরও একটি পর্বে আপনাদের স্বাগত। আমরা আজকে কথা বলবো স্বাস্থ্যশৈলীর পরিবর্তন নিয়ে এবং সুস্বাস্থ্য কীভাবে বজায় রাখা যায় এই নিয়ে। দর্শক বন্ধুরা, আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের কি করে সুস্থ রাখা যায়, আমরা কিভাবে জীবনের লাইফস্টাইলটা আরও ভালো কাটাতে পারি এবং সুস্থ থাকতে পারি, সেই চিন্তা নিয়ে আমাদের এই আয়োজন। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক ডক্টর সাগ্নিক চক্রবর্তী। স্যার, প্রথমে নমস্কার আপনাকে। নমস্কার। কেমন আছেন বলুন? ভালোই। আমাদের সাথে আপনার আরও কয়েকটা প্রোগ্রাম হয়েছে এবং আমরা আশা করব দর্শকরা আপনার এই মূল্যবান কথাতে অনেক বেশি উপকৃত। তো আজকে আমরা যেহেতু স্বাস্থ্য নিয়ে কথা বলবো, স্বাস্থ্যশৈলী লাইফস্টাইল কিভাবে ভালো থাকা যায় এ বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমি যেটা বলতে চাইবো যে নোবেল প্রাইজ পেয়েছিলেন 1998-এ, হ্যাঁ, ফর নাইট্রিক অক্সাইড, সে বিষয়ে একটু যদি বলেন। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর সবাইকে আমি বলবো যে আপনারা এই বছরে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব কিছু যাতে আপনাদের ভালো হয় এই আশা করে আমি স্টার্ট করছি। তো আজকে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব, খুবই ইন্টারেস্টিং হবে এবং আশা করি সবার ভালো লাগবে। নোবেল প্রাইজ 1998, তিনজন সায়েন্টিস্ট, রবার্ট ফার্জগট, লুই ইগনেরো আর ফেরিড মুরাদ। 1998-এ এই তিনজন সায়েন্টিস্টকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল ফর মেডিসিন অ্যান্ড বায়োলজি। ওদের বিষয় ছিল নাইট্রিক অক্সাইড। তো এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক এবং আমরা এত এক্সাইটেড কেন, নাইট্রিক অক্সাইডটা নিয়ে এত এক্সাইটেড কেন? প্রথম আমরা জানবো যে নাইট্রিক অক্সাইডটা কী। তো নাইট্রিক অক্সাইডটা হচ্ছে এটাকে একটা আমাদের রক্তের মধ্যেই থাকে এটা, আর এটা খুব আনস্টেবল হয়, মানে 1 সেকেন্ডের মতো থাকে, তারপর এটা চলে যায়, আবার হয়, আবার চলে যায়, মানে উইদিন 1 সেকেন্ড এটা হয় আবার চলে যাচ্ছে, এবং করে এটা থাকে। তো নাইট্রিক অক্সাইডের উপকারিতাটা কি, মানে এটার ইয়েটা কি? তো এটা হচ্ছে যে এটা কি করে আমাদের যে রক্তের যে চলাচল করে যে ব্লাড ভেসেলগুলি সেটাকে ডাইলেট করে দেয়, মানে সেটা ডায়ামিটারটা বাড়িয়ে দেয়, যাতে আরও বেশি রক্ত, অক্সিজেন আর আমাদের সেলগুলি মানে কোষগুলি যাতে আরও হেলদি থাকে। তো নাইট্রিক অক্সাইড কিন্তু রক্ত চলাচলের জন্য খুবই দরকার। যত বেশি নাইট্রিক অক্সাইড থাকবে আমাদের শরীরে ততই ভালো। তো আর কী কী উপকার? নাইট্রিক অক্সাইড থাকলে আমাদের কিন্তু তবে এক তো হচ্ছে আমাদের ক্রনিক লাইফস্টাইল ডিজিজ যেগুলি আছে, ডায়াবেটিস, তারপর হাইপারটেনশন, প্রেশার বা হার্টের রোগগুলি, তারপর ধরো ব্রেনের সমস্যা যেগুলি আছে, ক্যান্সার, এগুলো থেকে আমাদের এটা প্রতিরোধ করার ক্ষমতাটা বেড়ে যাচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের ইমিউনিটি, মানে প্রতিরোধ করার যে আমাদের ক্ষমতাটা শরীরের, সেটাও বুস্ট হবে, বেড়ে যাবে। আর নাইট্রিক অক্সাইড কিন্তু আমাদের ক্যান্সারটাও প্রিভেন্ট করে। তো নাইট্রিক অক্সাইড আমাদের কিন্তু শরীরের মধ্যে, আমাদের রক্তের মধ্যে এটাকে বুস্ট করতে হবে। তো এই নাইট্রিক অক্সাইডটা হয়, এটাকে আমাদের কি করতে হবে, প্রোডাকশনটা বাড়াতে হবে। প্রোডাকশন বাড়ানোর জন্য কি খেতে হবে? আমাদের প্রোটিন খেতে হবে। প্রোটিন কি প্রোটিনগুলির থেকে কি হচ্ছে, প্রোটিন যখন আমরা খাবো তখন কিন্তু ওটার থেকে আমাদের একটা অ্যামাইনো অ্যাসিড আছে, সেটা হচ্ছে আর্জিনিন। এই আর্জিনিনটা প্রোটিন থেকে আসে, আমাদের শরীরে হয়, তারপর এটা সিট্রুলিন হয়ে এটা নাইট্রিক অক্সাইড হয়ে যায় রক্তের মধ্যে। তো আমাদের যেসব খাবারের মধ্যে আর্জিনিন বেশি প্রোডাকশন হয় এগুলি খেতে হবে। যেমন ধরো আমাদের প্রোটিন খেতে হবে, যেমন ধরো ওয়ালনাট আছে বা নাটস, বিভিন্ন রকমের নাটস, সিডস, তারপর মাছের থেকেও পাওয়া যায়। তারপরে লিন মিট, যেটা মানে ধরো সেদ্ধ করা যে মাংস, অল্প সীমিত পরিমাণে আমরা যদি খাই, এটা থেকে নাইট্রিক অক্সাইড পাওয়া যায়। আরেকটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তো ফ্রুটসের মধ্যে কী হচ্ছে, ফ্লেভোনয়েডস আছে, ফাইটোকেমিক্যালস আছে, অ্যান্টিঅক্সিডেন্টস আছে প্রচুর পরিমাণে। তো এগুলি কী করছে, নাইট্রিক অক্সাইড তো প্রোডাকশন বেশি হচ্ছে, এটা কি করছে, ওই টাইম যে এটা যে 1 সেকেন্ডের মধ্যে থাকে, এটার টাইমটা আরও একটু বাড়িয়ে দিচ্ছে। মানে একটা হচ্ছে প্রোডাকশন বাড়ানো, আরেকটা হচ্ছে টাইম বুস্ট করা। তো যার ফলে কি হচ্ছে, আমাদের ব্লাডের মধ্যে কিন্তু নাইট্রিক অক্সাইড বেশি থাকবে ব্লাডে। কী কী ফ্রুটস, কী কী ভেজিটেবলস
আমাদের খেতে হবে যেটা নাইট্রিক অক্সাইডের রিচ সোর্স, মানে বেশি থাকে। বিট হচ্ছে সবচেয়ে রিচেস্ট সোর্স। বিট যেটা আমরা সকালবেলা জুস করে খেতে পারি, বিটরুট, বিটের জুস, এটা রিচেস্ট সোর্স নাইট্রিক অক্সাইডের। তারপর তোমার ধরো বেদানা বা যেটা ডালিম, পমিগ্রেনেট যেটা আনার, সেটাও একটা রিচ সোর্স। তা বিভিন্ন রকমের শাকসবজি, সব শাকসবজির মধ্যেই নাইট্রিক অক্সাইড থাকে, কিন্তু সবচেয়ে বেশি থাকে তোমার ব্রোকলি। তারপর তোমার বিভিন্ন রকমের, আমি বললাম যে নাটসের কথা বললাম, ওয়ালনাটস। তারপর তোমার ধরো সিট্রাস ফ্রুটস, মোসাম্বি, অরেঞ্জ, হ্যাঁ, এইসব এই যে ফলগুলি, এগুলির মধ্যে কিন্তু নাইট্রিক অক্সাইড বেশি পরিমাণে থাকে। তো নাইট্রিক অক্সাইড কিন্তু আমাদের শরীরের কিন্তু একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যেটা কিন্তু আমাদের কিন্তু এটাকে বাড়াতে হবে শরীরের মধ্যে, যদি আমাদের সুস্থ থাকতে হয়। এটাই ব্যাপারটা। আরেকটা বিষয় আমরা যেটা জানি 2016 সালেও একটা নোবেল প্রাইজ এসেছিল, সেই বিষয়টা একটু তো 2016-এ জাপানিজ একজন বায়োলজিস্ট, ওনার নাম হচ্ছে ডক্টর ওসুমি, ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছিল ফর অটোফেজি। তো অটোফেজিটা কি? অটোফেজিটা হচ্ছে আমাদের সেল বা আমাদের কোষ নিজেকেই খেয়ে নেয়। সো এটা শুনলে হয়তো খুব ভয়ের ব্যাপার মনে হবে, কিন্তু আসলে এমন কিছু না। যেই কোষটার মধ্যে টক্সিন জমা হয় বা খারাপ ব্যাকটেরিয়া বা ভাইরাস জমা হয়, সেটাকে খেয়ে নিয়ে সেটাকে একটা সেলটাকে বা কোষটাকে একটা নতুন আকার দিতে হয়। তো আমাদের কিন্তু সেলগুলি সবসময় কিন্তু মানে কিছুক্ষণ পরে কিন্তু নষ্ট হয়ে যায়, আবার এটা রিজেনারেট হয়। হ্যাঁ, তো এরকম কিন্তু চলতে থাকে, প্রসেসটা কিন্তু কন্টিনিউয়াসলি চলতে থাকে। তো অটোফেজি কিন্তু আমাদের শরীরে সবসময় চলতে থাকে। অটোফেজিটা কে করছে? সেল বা কোষের মধ্যে একটা পার্ট আছে যেটার নাম হচ্ছে লাইজোজোম। যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করে তারা জানবে। লাইজোজোমটাই করছে অটোফেজি মানে অটো মানে সেলফ, ফেজি মানে টু ইট, মানে খেয়ে নিচ্ছে। তো আমাদের অটোফেজি কিন্তু আমাদের আমরা কি করে বাড়াতে পারবো, অটোফেজিটা করলে কি আমাদের উপকার হবে এবং কিভাবে আমরা এটাকে বাড়াতে পারবো। উপকার কি হবে? সব রকমের উপকার। আমাদের সমস্ত ক্রনিক লাইফস্টাইল ডিজিজ থেকে এটা আমাদেরকে করবে, প্রতিরোধ বাড়াবে আমাদের। তারপর ধরো অটোফেজি করলে কি হবে? ক্যান্সার প্রিভেনশন থেকে শুরু করে আমাদের সমস্ত রকমের যে এই লাইফস্টাইল ডিজিজ যেগুলি আছে, ক্যান্সার, এগুলির থেকে আমরা একটা প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। কিভাবে আমাদের অটোফেজিটা বাড়াতে হবে? ইন্টারমিটেন্ট ফাস্টিং করে। ফাস্টিং মানে ধরো উপোস করা। ফাস্টিং মানে উপোস করা, যেটা আমরা মাঝে মাঝে করি আমাদের সমাজে। এটা হয় নিয়ে বা বিভিন্ন ধর্মীয় বিশ্বাস, এক বেলা বা আমরা একদিন ফাস্ট করি, মানে উপোস করি আমরা। তো এটা কিন্তু খুব হেলদি একটা ব্যাপার। এটা করলে অটোফেজিটা কিন্তু বেড়ে যায় শরীরে। আর সারাক্ষণ যদি খেতে থাকো, সারাক্ষণ যে খাওয়া চলতে থাকে, ডাইজেশন হতে থাকে, তবে কিন্তু অটোফেজিটা একদম কমে যাবে। তো আমাদের কিন্তু রেস্ট দিতে হবে, আমাদের মানে ফাস্টিং করতে হবে। এটা ধরো সন্ধ্যাবেলার পরে আমাদের খাওয়াটা যদি আমরা বন্ধ করে দিই, মানে স্কিপ করে দিই খাওয়াটা, তবে আমার ধরো 10 থেকে 12 ঘন্টা আমি এটা ফাস্টিং পিরিয়ড পাবো। তো এটা কিন্তু আমার কিন্তু উপকার হবে। তো এটাকে বলা হয় ইন্টারমিটেন্ট ফাস্টিং। আরেকটা হচ্ছে তোমার ধরো ডেইলি একটা 24 ঘন্টার ফাস্টিং করা, সপ্তাহে একদিন, সেটা আমরা করতে পারি। তো ফাস্টিং মানে এই না যে আমরা কিছুই খাবো না, আমরা জল খেতে পারি, ফ্রুট জুস খেতে পারি, হ্যাঁ, সলিড যাতে আমরা কিছু না খাই। কিছু একেবারে না খেয়ে ফাস্টিং করাটা কি উচিত না, এটা অনেকেই পারে না। এবং এটা যদি না হবে, জাস্ট আমরা জল, লিকুইড ডায়েট, ফ্রুট জুস খেলাম, আমরা ফ্রুট জুস খেতে পারি, যাতে কোনো সলিড না খাই আমরা, এই কার্বোহাইড্রেট জাতীয় খাবার যাতে না খাই। তো অটোফেজি যে ব্যাপারটা, আরও আমাদের মেথড আছে, টেকনিক আছে অটোফেজি বাড়ানোর জন্য। সেটাও ধরো এক্সারসাইজ করলে কিন্তু অটোফেজি বাড়বে। হাঁটা চলা করা, বডিকে মুভমেন্ট করা, প্রাণায়াম, মেডিটেশন করা। তারপর ধরো জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেস ফুড, যেগুলি আমি সবসময় বলি যে এগুলি অ্যাভয়েড করতে হবে, আমাদের কম খেতে হবে। হ্যাঁ, এগুলি যদি আমরা কম খাই, আমাদের অটোফেজিটা বেড়ে যাবে। তারপর ধরো কার্বোহাইড্রেটটা কম খাওয়া, কার্বোহাইড্রেট পরিমাণ কম খাওয়া, আর সারাক্ষণ না খাওয়া।
তো মানুষের একটা মানে একটা রোগ হয়ে গেছে, ঘুমের থেকে উঠেই খাওয়া। সারাক্ষণ করে ঠুসছে ভেতরে, খেয়েই যাচ্ছে। এটা কিন্তু আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে ব্যাপারটা। তো খাওয়ার যে ব্যাপারটা অ্যাটলিস্ট আমাদের এটা মানতে হবে যে আমাদের রাত্রেবেলা খাওয়ারটা কিন্তু আমরা যদি স্কিপ করতে পারি সবচেয়ে বেস্ট হয়। কারণ আমাদের যে সার্কেডিয়ান রিদম, মানে আমাদের যে বায়োলজিক্যাল ক্লক বলা হয়, তে খাওয়া যে যখন আমরা খাবো সেটাকে পাচন করা, ডাইজেস্ট করে এটাকে ইউজ করা, সেটা কিন্তু আমাদের সকাল 8টা থেকে রাত্র 6টা অবধি চলে। তারপর কিন্তু যা শরীরে জমবে রাত্র 6টার পরে থেকে সকাল 8টা অবধি, এই টাইম পিরিয়ডে যদি কিছু খাওয়া যায় শরীরে, তবে কিন্তু এটা ঠিকভাবে হবে না, এটা স্টোর হয়ে থাকবে। ডাইজেস্ট হ্যাঁ, তবে এই যে রোগ সৃষ্টি হবে। এবং তো ফ্যাট আমাদের কি তা থেকে উৎপন্ন হয়, যে এখন প্রচুর ফ্যাট দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে আমি বলছি যে রাত্রেবেলা যা খুশি আমরা খাবো সেটা কিন্তু আনডাইজেস্টেড থেকে যাবে, সেটা কিন্তু বডি এটা ইউটিলাইজ করতে পারবে না। আর এইখান থেকে কিন্তু সমস্ত রোগের কিন্তু শুরু হয়, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের টাইম লিমিটেড ফাস্টিং, মানে ধরো টাইম লিমিটেড খাওয়ার মানে খেতে হবে এবং টাইম লিমিটেড ফাস্টিংও করতে হবে। সকাল 8টার থেকে রাত্র 6টা অবধি, সন্ধ্যা 6টা অবধি এই উইন্ডো পিরিয়ড আছে, এই উইন্ডো পিরিয়ডে আমাদের খেতে হবে। আবার রাত্র 6টার থেকে সকাল 8টা অবধি আমরা কিছু না খেলে ভালো। ওই টাইমটাতে আমরা যদি ফাস্টিং করি তবে খুব ভালো হয়। তো ওটাতে কী হবে, অটোফেজিটা বেড়ে যাবে, ঠিক আছে। আর সমস্ত রোগের থেকেও আমরা একটা মানে প্রতিরোধ করার ক্ষমতা বেড়ে যাবে আমাদের। আরেকটা বিষয় এই কথার ভিত্তিতে আমি বলতে চাই যে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা অবধি এই টাইম পিরিয়ডটার মধ্যে কখন খাওয়া উচিত? এটা সারাক্ষণ খেলে তো হবে না, নিশ্চয়ই এর কোনো একটা রুলস আছে। ব্যাপারটা হচ্ছে সকাল 8টার থেকে রাত্র সন্ধ্যা 6টা অবধি তুমি যা খাবে সেটা কিন্তু ডাইজেস্ট হবে এবং শরীর এটা ইউটিলাইজ করবে, শরীরের মধ্যে এনার্জি থাকবে, আর সমস্ত প্যানক্রিয়াস থেকে শুরু করে সমস্ত অর্গানগুলি কাজ করবে। কিন্তু 6টার পরে কি হয়, সন্ধ্যা 6টার পরে কি হচ্ছে, ওই যেমন প্যানক্রিয়াস শাটডাউন করে ফেলে, প্যানক্রিয়াস কাজ করবে না ঠিক করে, তারপর ডাইজেশনটা ঠিকভাবে হবে না। তো এটাই ব্যাপারটা যে আমাদের আর দিনের বেলা যা খাবো আমরা হেলদি খাবো। অবভিয়াসলি জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড, প্রসেসড ফুড আমরা খাবো না, প্যাকেজ ফুড আমরা খাবো না। আমরা আমাদের সেই হেলদি ডায়েটগুলি খেতে হবে, এই যেগুলি আমাদের নাইট্রিক অক্সাইড বুস্ট করে বা আমাদের শরীর উপকার করবে। এই ফ্রুটস, ভেজিটেবলস, তারপর আমাদের যে হোল গ্রেনস, নাটস, সিডস, এই হেলদি খাবারগুলি আমাদের খেতে হবে। আর সীমিত পরিমাণে আমরা মাছ খেতে পারি, বা ধরো আমাদের মাংস আমরা সীমিত পরিমাণে খেতে হবে। তো ননভেজটা আমাদের সবসময় সীমিত পরিমাণ কম খেতে হবে, আর শাকসবজি ফলটা আমাদের বেশি খেতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটা কথা আমি বলবো যে এই যে লং পিরিয়ড সন্ধ্যা 6টা থেকে সকাল 8টা পর্যন্ত এই লং পিরিয়ডে না খাওয়ার ফলে অনেকে আমি শুনতে পাই বলে না খেয়ে থাকলে গ্যাস হয়ে যায়, গ্যাসের সমস্যা হয়। এতে কি এটা হওয়ার কোনো প্রবণতা থাকে? না, এটা কোনো প্রবণতা থাকে না। শোনো, যখন তোমার পেটের মধ্যে কিছু থাকবে না তখন ঘুমটাও তোমার খুব ভালো হবে, এবং এটা প্রথম দিকে একটু অসুবিধা হতে পারে, একটু অভ্যেস হয়ে গেলে কিন্তু এটা খুব ভালো হয়। এবং সকালবেলার সমস্যা যে গ্যাসের সমস্যা বা অম্বল হয়ে যাওয়া, যে মানুষের সকালবেলা একটা সমস্যা থাকে, সেটাও হবে না, কারণ ওভারনাইট তো কিছু খাওয়া হয়নি, পেট তো পুরো খালি আছে। তো এটা খুব সাইন্টিফিক, কিন্তু খুবই সাইন্টিফিক। খেলে কি তারপর গ্যাস হয় না, না খাওয়া থাকতেও গ্যাস হয়? না, গ্যাসটা ব্যাপারটা হচ্ছে তোমার দেখো, এটা হচ্ছে আমাদের আনহেলদি খাওয়ার হ্যাবিটসের জন্য হচ্ছে গ্যাসটা। আমরাই কিন্তু নিজে সৃষ্টি করছি এই সমস্যাটা। তো আমরা যদি আনহেলদি খাবার খাই, জাঙ্ক ফুড খাই, সারাদিন প্রসেস ফুড খাচ্ছি, প্যাকেজ ফুড খাচ্ছি, তারপর আমরা ননভেজ বেশি খাচ্ছি, তেল বেশি খাচ্ছি আমরা, হ্যাঁ, তো এইসব খাবার যদি আমরা খেতে থাকি আমাদের কিন্তু এরকম সমস্যা হবেই, গ্যাসের সমস্যা হবেই। আরেকটা বিষয় যেটা বলবো, আমরা জানি চীনা স্টাডি, যে সেই স্টাডিটা থেকে আমরা কি জানতে পারি? চায়না স্টাডিটা তোমার 20 বছর ধরে একটা রিসার্চ হয়েছিল। ডক্টর টি কলিন ক্যাম্বেল, উনি একজন আমেরিকান বায়োকেমিস্ট্রি বা নিউট্রিশন প্রফেসর, নিউট্রিশনাল সায়েন্টিস্ট আমেরিকার। তো উনি এই 20 বছর ধরে একটা দীর্ঘ রিসার্চ করেছিলেন চায়নাতে। তো এটা ফান্ডেড বাই কর্নেল ইউনিভার্সিটি ইউএস, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড আর চায়নার ইউনিভার্সিটি। তো ওরা দেখেছে যে আমরা যত ননভেজ খাবো, মানে আমাদের যে প্রোটিনটা যদি আমরা ননভেজ থেকে বেশি খাই, যেমন কেসিন, মিল্কের মধ্যে প্রোটিন আছে কেসিন। তো উনি এই কেসিনটা নিয়ে রিসার্চ করেছেন। তো দেখা গেছে ওটা খেলে, ননভেজটা যদি আমরা বেশি খাওয়াই, তবে আমাদের
লাইফস্টাইল রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ ননভেজটা খেলে লাইফস্টাইল রোগের ইয়েটা বেড়ে যাচ্ছে। আর আমাদের কি করতে হবে, তবে আমাদেরকে হোল প্ল্যান্ট বেসড র ফুড খেতে হবে। হোল মানে ওই আমি যেটা বলেছিলাম যে আমাদেরকে ওই প্রকৃতির থেকে আমাদের যে খাওয়াটা আমরা পাচ্ছি সেই আকারে আমরা খেতে হবে। হয় আমরা র খেয়ে খাবো, না হলে এটাকে বয়েল করে খাবো। তো আর তেল যদি ইউজ করি খুব সীমিত, কম তেল, বা যে তেলগুলি আমি আগে বলেছিলাম হেলদি তেলগুলি, এগুলি দিয়ে আমরা রান্না করবো, খাবো। তাও আমাদের ওই খাওয়াটা ওই টাইমে খেতে হবে। মেনলি আমার সকাল 8টার থেকে রাত সন্ধ্যা 6টা অবধি, ওই টাইমে আমাদের ম্যাক্সিমাম খেতে হবে। আর রাত্রেবেলা আমরা চেষ্টা করবো ফাস্টিং করার, ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বলে এটাকে। তো এখন দেখবে অনেক সেলিব্রিটিরা কিন্তু এটাকে ইয়ে করছে, উৎসাহ দিচ্ছে যে ফাস্টিংটা, রাত্রেবেলা ফাস্টিং করার ব্যাপারটা। তো চায়না স্টাডির মধ্যে কিন্তু এটা দেখা গেছে যে যত আমরা অ্যানিম্যাল প্রোটিন বেশি খাবো, আমাদের কিন্তু রোগ হওয়ার ক্রনিক ডিজেনারেটিভ ডিজিজ, যেগুলি ক্রনিক লাইফস্টাইল ডিজিজ, এগুলি হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যায়। কারণ উনি যখন প্রথম রিসার্চ করেছিলেন গ্রামে, যেখানে মানুষ খুব গরিব থাকে, সিম্পলভাবে থাকে, ওরা ধরো খুবই হালকা খাবার খায়, মেনলি ওরা প্ল্যান্ট বেসড খাবার, ফ্রুটস ভেজিটেবলস এগুলি বেশি খায়, বয়েল করে খায়। তো ওদের এখানে কিন্তু এই ধরনের ক্যান্সার বা ধরো লাইফস্টাইল রোগ, যেমন ডায়াবেটিস বা প্রেশার, হার্টের রোগ এগুলি কিন্তু ওদের এখানে দেখা যায় না। কিন্তু যেই তুমি শহরাঞ্চলের দিকে যাবে, চায়নাতে যখন শহরাঞ্চল, ওখানে মানুষের কিন্তু ফিনান্সিয়াল, মানে মানুষের যে ক্রয় করার ক্ষমতা ওটা বেশি, ওটা ফিনান্সিয়ালি ওরা বেশি ইয়ে থাকে। তো ওখানে ওরা ওই সব ফ্যান্সি ফুড খাওয়ায়, প্রসেসড ফুড বেশি খাচ্ছে, জাঙ্ক ফুড বেশি খাচ্ছে, ননভেজটা বেশি খায় ওরা ওই শহরাঞ্চলের দিকে, ননভেজ বেশি করে খাচ্ছে। তো যার ফলে দেখা যাচ্ছে ওখানে ক্যান্সার, যেমন ব্রেস্ট ক্যান্সার বলো, লিভার ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, এইসব ক্যান্সার নিয়ে উনি রিসার্চ করেছেন। ওই ক্যান্সারগুলি দেখা যায় শহরের দিকে, কিন্তু যত বেশি অ্যাফ্লুয়েন্ট সোসাইটি, মানে যেখানে মানুষের কেনার ক্ষমতাটা বাড়ছে, যেখানে মানুষের এইসব খাবার বেশি খাচ্ছে, মানে ননভেজ মেনলি, সেখানে দেখা যাচ্ছে কি এই ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা বিভিন্ন যে লাইফস্টাইল রোগগুলি, এগুলি হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় যেটা জানতে চাইবো, যে চায়না স্টাডি আর ব্লু জোনের যা আমরা দেখি, তার মধ্যে মিলগুলো কোথায়? খুবই মিল আছে, খুবই মিল। তুমি দেখো, যদি আমি একটা লিভিং এক্সাম্পল দিয়ে দিই, যে আমি যে কথাগুলি বললাম, যে ব্লু জোনের মানুষ, 5টা ব্লু জোন আছে বিশ্বে, 5টা ব্লু জোন, ওখানে মানুষগুলি দেখবে সেইভাবেই কিন্তু ওরা চলছে একদম। যা মানে যে খাবার খেতে হবে, যেই খাবারগুলি খেতে হবে, ওরা এই খাবারগুলি খাচ্ছে। ননভেজ ওরা খুব সীমিত পরিমাণে খায়। তারপর ওদের লাইফস্টাইল খুব হেলদি, ওরা রেগুলার এক্সারসাইজ করছে, হ্যাঁ, হাঁটাহাঁটি করে, প্রচুর হাঁটাহাঁটি করে, ওরা বিভিন্ন রকমের কাজ করছে ওরা। তারপর ওদের যে লাইফস্টাইল বা ওরা যেভাবে চলাফেরা করে, এটা কিন্তু একদম মানে কি বলবো, একদম আমাদের চায়না স্টাডি যা বলছে, বা ধরো আমাদের যে নোবেল প্রাইজ উইনিং যে স্টাডিগুলি বলছে, সেটার সাথে একদম মিলে যাচ্ছে। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো চায়না স্টাডিতে যে কথাগুলি বলছে, এই কথাগুলি কিন্তু আমাদের ব্লু জোনের মানুষরাও কিন্তু সেমভাবেই একদম কিন্তু মিল পাবে, তুমি একদম দারুণভাবে একটা মিল পাবে কিন্তু ওদের সাথে। তো এটাই ব্যাপারটা, যে আমরা যত বেশি হেলদি খাবার খাবো, আমরা যত বেশি আমরা লাইফস্টাইলকে মডিফাই করব, যত আমরা অ্যাক্টিভ থাকবো, মানে আমাদের এক্সারসাইজ করার থেকে শুরু করে হাঁটা, তারপর আমাদের সারা দিনের যে আমাদের ডিসিপ্লিনভাবে থাকা, হ্যাঁ, ঠিকভাবে ঘুমানো, ঠিক টাইমে ঘুমানো, পর্যাপ্ত ঘুমাও, তারপরে ধরুন সানলাইট এক্সপোজার, মানে সূর্যের সাথে একটু এক্সপোজ করা নিজেদেরকে, আর সবসময় একটু মুভমেন্ট করা, শরীরটাকে মুভমেন্ট করা, এইসব কিন্তু আমরা ডেইলি প্র্যাকটিস করতে হবে। ডেইলি প্র্যাকটিস করলে কিন্তু আমরা সুস্থ থাকবো। আমরা যেহেতু লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে কথা বলছি, সেক্ষেত্রে আমি একটা কথা জানতে চাইবো, যে লাইফস্টাইল মডিফিকেশানে কি কি খাবার রয়েছে? লাইফস্টাইল মোটিভেশন আমি তো বললামই, যে সবসময় আমাদেরকে এমন খাবার খেতে হবে যেগুলি একদম মানে নেচার থেকে আসছে, হ্যাঁ, মেনলি আমাদের প্ল্যান্ট বেসড ফুড খেতে হবে, ফ্রুটস ভেজিটেবলস বেশি খেতে হবে, শাকসবজি ফল আমাদের বেশি খেতে হবে। তারপর ধরো আমাদেরকে কী করতে হবে, নাটস খেতে হবে, সিডস খেতে হবে, তারপর হোল গ্রেনস, ব্রাউন রাইস, তারপর ধরো হোল গ্রেন আটা, হ্যাঁ, মিলেটস, এইসব হেলদি খাবার, কোকোনাট, হ্যাঁ,
তারপর ধরো এইসব খাবারগুলি আমাদেরকে ডায়েটের মধ্যে আনতে হবে। আর আমাদের খুব সীমিত পরিমাণে কম খেতে হবে ননভেজ খাবারগুলি। সেটা তোমার ডিম, মাছ, মাংস, তারপর তো দুধ, এগুলি আমাদের একটু সীমিত পরিমাণে বা কম খেতে হবে। তবে আমাদের কিন্তু আয়ু বাড়বে, আমরা দীর্ঘ আয়ু হব এবং আমরা সুস্থ থাকব। আর ব্লু জোনের মানুষরাও কিন্তু এরকম, তাদের এখানে কিন্তু ম্যাক্সিমাম সেন্টিনেরিয়ান্স, যারা মানে 100 বছর বেশি বাঁচে, তুমি ওখানেই ম্যাক্সিমাম পাবে। আর তাদের এখানে কিন্তু কোনো হাইফাই কোনো হসপিটাল নেই বা কোনো ফিটনেস সেন্টার বা কিছু নেই। ওরা লাইফ খুব সিম্পল, ওরা খুব ইজিলি থাকে। ওদের মধ্যে কোনো এরকম না যে কোনো কিছু ফ্যান্সি কিছু করছে, খুব সিম্পলভাবে জীবনটা কাটায় এবং ওরা দীর্ঘায়ু হয়। তো আমাদের সিম্পল লিভিং, হাই থিঙ্কিং প্র্যাকটিস করতে হবে। আমরা কি এই খাওয়া দাওয়ার অনিয়মের কারণেই আমরা এত বেশি অসুস্থ হচ্ছি? এখনই দেখা যায় প্রতি ঘরে ঘরে অসুস্থতা, যে কোনো একটা রোগে ভুগছে এবং ফাইন্যান্সিয়ালি মানুষ এ দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা কি শুধুমাত্র খাওয়া দাওয়ার অনিয়মের জন্যই? হ্যাঁ, খাওয়া দাওয়া তো একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট এটার মধ্যে। যত বেশি আমরা জাঙ্ক ফুড, প্রসেসড ফুড বা আমরা যদি যত বেশি ননভেজ বেশি খাবো, ততই আমাদের কিন্তু রোগ বাড়বে। এটা তো আছেই। সাথে আমাদের সিডেন্টারি লাইফস্টাইল, আমরা যে সব কিছু পেয়ে যাচ্ছি, তোমার ধরো এখন সব কিছু মেশিন দিয়ে আমরা কন্ট্রোল করতে পারছি। আমাদের বেশি কিছু করতে হবে, আমাদের পরিশ্রম করতে হয় না। আমরা যে হাঁটা চলা করা বা ব্যায়াম করা, নিয়মিত ব্যায়াম করা, শরীর মুভমেন্ট করা, এগুলি আমরা করছি না এখন। আমরা খুব অলস হয়ে গেছি, সারাক্ষণ বসে বসে আমরা মোবাইল দেখছি, আমরা সারাক্ষণ শুয়ে আছি, তো বডির মুভমেন্ট হচ্ছে না। তারপর আমরা ডিপ্রেশনও বেড়ে গেছে আমাদের, মেন্টালি আমরা এতটা এখন হয় না, আমরা ভালো থাকি না আমরা। এইসব বিভিন্ন কারণ আছে। তারপর ঘুমের অভাব, হ্যাঁ, তারপর ড্রাগস বা অ্যালকোহল বেশি খাওয়া। এখন সমাজের মধ্যে ড্রাগস, অ্যালকোহল বেশি খায় মানুষ। হ্যাঁ, হাসি আমরা হাসি না, এখন একদম হাসি বন্ধ হয়ে গেছে, হাসিটা উধাও হয়ে গেছে বলা যায়। তো আমাদের এখন লাইফস্টাইলটা খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে আর খুব ফাস্ট হয়ে গেছে এবং আনহেলদি হয়ে গেছে। যার ফলে কি হচ্ছে, সব কিছু ফ্যাক্টরস, এই সমস্ত কিছু মিলে কিন্তু আমাদেরকে অসুস্থ করছে। তো এটা একটা কম্বিনেশন আর কি, একটা কম্বিনেশন হয়ে আমরা একটা অসুস্থতার মধ্যে আমরা হয়ে আছি, আটকে আছি। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি এসছেন, আবারও আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। যেতে যেতে বলবো, সকলের উদ্দেশ্যে যদি কিছু বলেন ভালো থাকা নিয়ে। আমি বলবো, দেখুন, আপনারা কিন্তু নিজেদেরকে যদি মোটিভেট করতে পারেন এবং আপনারা যদি সিনসিয়ার থাকেন বা আপনারা মনের মধ্যে কারণ আপনাদের কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করতেই হবে। আপনারা শুধু ওষুধ খেলে হবে না। ওষুধের অ্যাকশন তখনই ভালো হবে যখন আপনারা লাইফস্টাইল মডিফিকেশন করবেন, আপনারা ওয়েলনেস প্র্যাকটিস করবেন এবং এটা ডেইলি প্র্যাকটিস করতে হবে আপনাদেরকে খাওয়া দাওয়ার ব্যাপারটা, এক্সারসাইজ করা, নিয়মিত এক্সারসাইজ করা, হাঁটা, তারপরে নিয়ম করে চলা, এই যে ডিসিপ্লিনটা মেনটেন যদি আপনি না করেন, তবে কিন্তু ওষুধের অ্যাকশনটাও সেরকম হবে না। তো কারণ আমি দেখছি কি, চারদিকে আমি যেটা দেখছি যে মানুষ কিন্তু ভাবে যে আচ্ছা ওষুধ তো আছে, ওষুধটা আমি খেয়ে নেব, আমি ঠিক থাকবো, আমাকে আর অন্য কিছু। আমরা কি করি, আমরা লাইফস্টাইল মডিফিকেশনটাকে পাত্তা দিই না, আমরা এটাকে নেগলেক্ট করে যাই। কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন না করলে কিন্তু, আমরা যদি ঠিকভাবে না করি, তবে কিন্তু এই ওষুধও কাজ করবে না। তো আমাদের সব ওষুধও খেতে হবে, তার সাথে আমাদের কিন্তু লাইফস্টাইল মডিফিকেশনটাও করতে হবে, তবে কিন্তু আমরা ম্যাক্সিমাম বেনিফিট পাবো, নাহলে কিন্তু এটা কিছু হবে না। তারপরে আমি আরেকটা জিনিস দেখি, যেমন ডাক্তারবাবুরা বলেন আপনাদেরকে এইভাবে চলতে হবে, এইভাবে নিয়ম করে চলতে হবে, এটা খেতে হবে। আপনাদেরকে ডাক্তারবাবুরা কিন্তু সবসময় অ্যাডভাইস করছেন, ওষুধের সাথে সাথে ওষুধ দিচ্ছেন আর অ্যাডভাইসও করছেন। কিন্তু আপনারা দেখা যাচ্ছে ওষুধটা খুব নিয়ম করে খান, কিন্তু যেটা আপনারা নিয়ম করতে যে বলা হয়, আপনাদেরকে লাইফস্টাইল মডিফিকেশনটা যে ডাক্তারবাবুরা বলেন, সেটা কিন্তু আপনারা পাত্তা দেন না বা আপনারা নেগলেক্ট করেন। দুটো মিলে কিন্তু আপনাদেরকে দুটোই কিন্তু একসাথে আপনাদের গুরুত্ব দিতে হবে। ওষুধটা খাবেন, আবার সাথে লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, তবে আপনারা ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। তো এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে ব্যাপারটা। একদম, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি এসেছেন, আপনার মূল্যবান সময় দিয়েছেন।
দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে কথা বললাম। আমাদের এই আলাপচারিতা আপনাদের হয়তোবা অনেক বেশি কাজে লাগবে। এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন এবং সুস্থ থাকবেন। এ বলি আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার।